কনগ্রাচুলেশনস আওয়ামী লীগ, আপনারা অবশেষে নিষিদ্ধ হয়েছেন। মানে নিষিদ্ধ ছিলেনই, কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা এখন খুব শক্তভাবে সিলগালা করে তারেক রহমান এবং বিএনপি আপনাদেরকে শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে এসেছেন। আমি জানি আমার অনেক দর্শক আওয়ামী লীগ সমর্থন করেন এবং মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন, প্রকাশ্যে আওয়ামী লীগকে ভালোবাসেন, এবং তারা খুব খেপে যাবেন, ভাই আমাদের উপরে এত বড় বিপদ এসেছে এবং আপনি কনগ্রাচুলেট করছেন কেন? ট্রাস্ট মি, এই যে কাজটা যেটা হলো আপনাদের ক্ষেত্রে, এটা আসলে আপনাদের জন্য ভালো হয়েছে। আসুন আজকে আমরা সেটা নিয়ে কথা বলি। এর আগে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প না, ঘটনা সত্য। যেটা হচ্ছে, আমার এক বন্ধু ছিল যে সরকারি চাকরি হয় ভাবে থাকে। কিভাবে? প্রথমবার বিসিএস দিল, ফেল। পরের বার দিল প্রিলিমিনারি পাস করলো, তো প্রিলিমিনারি পাস করলো, রিটেনে ফেল করলো। এর পরের বার গিয়ে আবার প্রিলিমিনারি দিল এবং পাস, রিটেনে ফেল। আরেকবার গিয়ে সম্ভবত, আমার মনে নাই কিন্তু যতটুকু মনে পড়ছে যে ভাইভাতে ফেল করেছিল বা কোথাও একটা ফেল করেছে। এইভাবে করতে করতে 3-4 বছর পরে তার সরকারি চাকরির বয়স চলে গেল। সে ব্যাপক খুশি। তো আমরা খুব অবাক, আহারে তোর সরকারি চাকরির বয়স চলে গেল, বিসিএস হলো না। যদিও তখন এত বিসিএস এর ক্রেজ ছিল না। তো বললো যে না বন্ধু, আমি খুব খুশি। কেন খুশি? যে দেখ, আমার সাথে তোমরা যারা আছো তোমরা সকলেই বিভিন্ন কাজকর্মে ঢুকে গেছো, কিন্তু আমি প্রত্যেক বছরই যে আগামীবার বিসিএস দিতে পারবো, আগামীবার হবে বলে পড়তেই আছি, প্র্যাকটিসে আছি, কোচিং করে যাচ্ছি, কিন্তু বাস্তবে আমি আসলে আর অন্য কোনো কাজ করতে পারছিলাম না। এখন যেটা হলো, আমার পরিষ্কার হয়ে গেল যে আমার আর সরকারি চাকরির বয়স নাই। নাও আই ক্যান ফোকাস অন মাই লাইফ। আমি আমার জীবনের দিকে লক্ষ্য রাখতে পারবো, আমার কি করা উচিত, কিভাবে করলে আমি এগিয়ে যেতে পারবো, এটা নিয়ে এখন ভাববো। আওয়ামী লীগের যে বড় সমস্যাটা ছিল, হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুতির পরে এক ধরনের হতভম্ব অবস্থা ছিলেন, এবং এই হতভম্ব অবস্থা থেকে তারা উদ্ভট সব কাল্পনিক স্বপ্নের মধ্যে বাস করতেন। আমি দেখেছি, অনেকেই দেখেছি। আমি সাধারণত না, কখনোই কারো নাম বলে বিব্রত করবো না, কিন্তু অনেক নেতার সাথে, ধরেন জুলাই আগস্টের পরবর্তীতে 24-এর পরে যারা বিদেশে আছেন, বিভিন্ন সময় তাদের সাথে ইন্টারাকশন হয়েছে, ইউটিউবের চ্যানেলের স্বার্থে হয়েছে বা বিভিন্নভাবে হয়েছে, এবং আমি দেখেছি এটা আছে। তারা এক ধরনের কল্পনার মধ্যে ছিলেন, এবং এই ডিনায়াল মুডে থাকায় তাদেরকে যখন বাস্তবতা বোঝানোর চেষ্টা করা হতো তারা খুব খেপে যেতেন। যেমন ধরেন, প্রথম দিকে তারা একটা আশা করলেন যে ভারত তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে। তো আমি 2-1 জনের সাথে যখন কথা প্রসঙ্গ আসে, তা আমি বললাম যে শুনেন, এর চেয়ে বড় ক্রাইসিস আওয়ামী লীগের ছিল 15ই আগস্ট 1975 সাল। বঙ্গবন্ধুকে তার পুরো পরিবার সহ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তখন ভারতের ক্ষমতায় কে আছেন? ভারতের ক্ষমতায় আছেন ইন্দিরা গান্ধী, একেবারে বঙ্গবন্ধুর সাথে যার রাজনৈতিক মিত্রতা, মানে প্রচন্ড রকমের মিত্রতা। এবং সেই সময় কিন্তু ভারত বাংলাদেশে এসে কোনো হস্তক্ষেপ করেনি, করার সুযোগ অনেক বেশি ছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা ছিল, তখন সেনাবাহিনী অনেক বিশৃঙ্খল, পাল্টাকু হচ্ছে, নতুন একটা তরুণ সেনাবাহিনী তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। মাত্র ভারতের সেনাবাহিনী বা ভারতীয় বাহিনী এই দেশের মধ্যে এসে গিয়েছে, এই দেশের ভিতরের সব খোঁজখবর তারা জানে, মাত্র 1971 সালে তারা এখান থেকে যুদ্ধ করে গিয়েছেন। আমি বললাম যে ইন্দিরা গান্ধীর মতো লোক কোনো স্টেপ নেয় নাই, কারণ এটা হচ্ছে স্টেট টু স্টেট, রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবস্থা। এখানের মধ্যে কোনো দলকে, গোষ্ঠীকে ভালোবেসে অন্য একটা দল দেশ কিছু করবে না, ভারতের মতো ম্যাচিউর দল করবে না। ওনারা মহা ক্ষিপ্ত আমার উপরে, মানে এটা কি বলেন, আপনারা নিরাশ করে দেন টাইপের আর কি, যে আপনারা খারাপ লোক, আপনারা এটা ঠিক আছে গেল। দ্বিতীয়ত জিনিসটা হলো, আমরা যখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করলাম, যে এটা আসলে এক ধরনের বেইমান বলেন, অথর্ব বলেন, আমি দেশের নিরাপত্তার দায়িত্ব নিব বলার পরে গোটা দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে তার সেনাবাহিনী কাঁধে নাহিদ ইসলামকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই যখন অবস্থা, তখনও এই দুলাভাইয়ের প্রতি আওয়ামী লীগের শালাদের, যেহেতু মানে কোন কাজিনের না বোনের হাজবেন্ডের জন্য খুবই আশা ভরসা এবং ভালোবাসা। আমরা যখন একটু ইউটিউবে বা ফেসবুকে তার বিরুদ্ধে লেখালেখি করতাম, আমার অনেক বন্ধু বান্ধব যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক, তারা খুব রাগ করতো। তাদের কথা হচ্ছে, একটা খেলা আসতেছে, দেখবা, দেখে নিবা, ওইদিকে চুপ, ওইদিকে ওয়াকার মিলে কিছু করে ফেলবে। তো আমি বুঝতাম না, যে লোক মাত্র কয়েক মাস আগে একটা বিরাট বেইমানি করলো, তারপরেও আওয়ামী লীগ কেন তার উপরে ভরসা করবে? যাই হোক, সেই স্বপ্ন থেকে তাদেরকে বেশ কিছুদিন লেগেছে। যখন গোপালগঞ্জে ওয়াকার 5 দিন পুরো জেলাকে বন্ধ করে লোকজনকে হত্যা করা শুরু করলো তার সেনাবাহিনী দিয়ে, তারপরে গিয়ে কিছুটা হুশ জায়গায় এসেছিল। তারপরে তাদের তৃতীয় আশাটা হলো কি, যে এই ইউনূস সাহেব চলে গেলে একটা পলিটিক্যাল অবস্থা আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এবং যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা দল নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, এইসব শুনে কিন্তু তাদের একটা বিরাট আশা, ভালোবাসা তৈরি হলো। এবং তখন যখন আমরা বলতাম যে ভাই, বিএনপির কি ঠেকা পড়েছে আপনাকে স্পেস করে দেওয়ার জন্য, এটা তো পলিটিক্স, আপনি তো তাকে স্পেস করে দেন নাই, সে আপনাকে স্পেস করে দিবে না, এখন তার সুদিন আছে, আপনার দুর্দিন আছে, আরে না এইটা হবে, ওইটা হবে, ইত্যাদি। এখন সব কথার শেষ কথা হচ্ছে, এই যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না কিন্তু, এবং সেটা শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, তার সহপাঠী সংগঠন, তার আরো কি কি সংগঠন সহ কিন্তু বিরাট আইনটা, এবং ভাতৃপ্রতিম সংগঠন, মানে যদিও আমি জানি না কেন ভগ্নিপ্রতিম কিছু সংগঠন, ভগ্নিপ্রতিম শব্দটা কেন ডক্টর ইউনূস লাগিয়ে যায় না তখন, এটা একটা জেন্ডার বায়াসনেস, বাট ভাতৃপ্রতিম সংগঠন সহ সবার কার্যক্রম বন্ধ থাকবে। সেটাই ছিল ডক্টর ইউনূসের আইন, এবং সেই ইউনূসের আইনটাকেই সালাউদ্দিন সাহেবরা, বিএনপি তারেক রহমান সিলগালা করলেন সম্প্রতি। এটা আওয়ামী লীগের কি লাভ হলো? এখন আওয়ামী লীগের কিছুটা হুশ আসতে পারে। এখন আওয়ামী লীগ বুঝতে পারবে যে ডিনায়াল মোডে থাকলে লাভ হবে না। আমরা অনেক সময় দেখি যে লোকজন আসলে ডিনায়াল মোডে থাকে, বিশ্বাস করতে চায় না যে এটা তার উপরে এসেছে। যখন ওই জায়গা থেকে সে সরে, তখন তার পক্ষে প্ল্যান করা সুবিধা হয়, যে ভাই তাহলে ঠিক আছে, এটা বিপদ এসেছে, এখন এই বিপদের কি বলা যায়, বিকল্প হিসাবে আমি এখন কি পথ নিয়ে আমি বের হবো। আমার ধারণা এখন আওয়ামী লীগের এই জিনিসটা ভাবার সুযোগ এসেছে, সময় এসেছে। আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তার
2014 সালের পর থেকে 24 যদি 10 বছর বলি, রাজনীতি করে নাই, সংগঠন করে নাই। গোটা সরকারটাই মূলত নির্ভরশীল ছিল দুটো জিনিস। একটা হচ্ছে একটা জনসমর্থন ছিল, কারণ যেহেতু অর্থনীতিটা ভালো চলছিল, যেহেতু বেশ কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হচ্ছিল, জনগণ আসলে মুখ ফিরিয়ে নেয় নাই। এইটা একটা সুবিধা ছিল। দ্বিতীয় যে সুবিধাটা তাদের ছিল, পুরো জিনিসটা আসলে আমলাতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে। সংগঠন বলতে কিছুই ছিল না, কিছু মানে বিভিন্ন স্তরে টাউট বাটপার ছিল এবং বিভিন্ন স্তরের অথর্ব লোকজন এখানে রেখেছিল আওয়ামী লীগ। তার সাধারণ সম্পাদকের কাজ ছিল সকালে উঠে